বারান্দায় পেছনে ফিরে দাঁড়িয়ে আছে অনু। আর অনুকে পেছনে থেকে জড়িয়ে রেখেছে নির্ঝর। তখন হুট করেই অনুর হাত থেকে ফোনটা কেড়ে নেয় নির্ঝর। আপনি তখন আমার হাত থেকে ফোনটা ওভাবে নিয়ে নিলেন কোন? অনুর কথা নির্ঝরের কানে যাচ্ছেই না, সে তো অনুর ঘাড়ে নাক ঘষতে ব্যস্ত। তখন নির্ঝরের ফোনে সায়ন নামটা দেখে অনু প্রথমে একটু ভড়কে গেলেও পরে মানিয়ে নেয় হতে পারে এটা অন্য কেউ। কি হলো বলুন? এমনি এমনি না অন্য কিছু? বললাম তো এমনি। ইস, এত নর কেন? একটু চুপটি করে দাঁড়াতে পারো না? ছাড়ুন তো, সব সময় ভালো লাগে না এসব। কথাটা বলেই অনু নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। নির্ঝর কিছুই বলে না। অনুর দুচোখ এখন আকাশে ওঠা বড় চাঁদটার দিকে, আর নির্ঝরের চোখ অনুর দিকে। অনুর চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোখ বুলাচ্ছে নির্ঝর। আজ বোধহয় অনুকে একটু বেশিই সুন্দর লাগছে। এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছেনটা কি হুম? তোমাকে এমন করে দেখছেন যেন এক্ষুনি গিলে খাবেন। খাবই তো। অনু নির্ঝরের দিকে দু কদম এগিয়ে এসে দু হাত দিয়ে নির্ঝরের গলা জড়িয়ে ধরে। নির্ঝর অনুর কোনর জড়িয়ে একটু উঁচু করে তুলে ধরে। জানেন তো আমি খাওয়ার জিনিস না। তো তুরিমি কিসের জিনিস? ভালোবাসার জিনিস। তাই বুঝি? মুচকি হেসে। হুম, আমি তো ভালোবাসি, কিন্তু তুমি? জানি না। জানতে হবে না। দুজন বেশ কাছাকাছি। নির্ঝরের গরম নিঃশ্বাস অনুর চোখে মুখে আছড়ে পড়ছে অন্যরকম অনুভূতি। কই খারাপ তো লাগছে না, ভালোই লাগছে, নিজেকে কোমন বর সোহাগী মনে হচ্ছে। নির্ঝর হঠাৎই অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দুজন পাড়ি দেয় অন্য জগতে। বেশ কিছুক্ষণ পর অনু নিজেকে ছাড়িয়ে নেয়। অনু, তুমি সায়নকে এখনো ভালোবাসো তাই না? জানি না। ও হুম, জানতে হবে না, কারণ তুমি আমার, শুধুই আমার। নির্ঝর পেছনে ফিরে চলে আসতেই অনু নির্ঝরকে পেছনে থেকে জড়িয়ে ধরে। নির্ঝর অনুকে সামনে ঘুরিয়ে কোলে তুলে নেয়। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়। আজ আকাশে অনেক বড় চাঁদ উঠেছে। হালকা বৃষ্টি, একটু শীত শীত আবহাওয়া। ওয়েদারটা বেশ রোমান্টিক। জানো তো, এমন ওয়েদারে বরবউরা মধুচন্দ্রিমায় যায়। তুমি যাবে আমার সাথে মধুচন্দ্রিমায়? অনু লজ্জায় লাল গোলাপি হয়ে গেছে। বোধহয় আজ আমাদের ফের ফুলশয্যা হবে। মুচকি হেসে। অনু নির্ঝরের কথায় বেশ লজ্জা পেয়ে গেছে। কি জানি, আজকাল নির্ঝরকে তো আর আগের মতো খারাপ লাগে না। নির্ঝরও আগের মতো নেই। তবে এটা কি ভালোবাসা, নাকি শুধুই সস্তা আবেগ? নাকি এটাকে শুধুই মানিয়ে নেওয়া বলে? কি জানি। এর কোনো অর্থই অনুর মাথায় ঢুকছে না। সায়নের ঘরে বারান্দার গ্রিলে বেশ কয়েকটা বাড়ি দিয়েছে সায়ন। হাত কেটে রক্ত পড়ছে, তবুও রাগটা কমছে না। সায়ন স্বভাবত বেশ শান্ত শিষ্ট, তবে রেগে গেলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তার। রাগে গ্রিলে আরও কয়েকটা বাড়ি দেয় সায়ন। পাশেই সিমি আছে, তবুও কিছু বলছে না, বাধাও দিচ্ছে না। চুপটি করে সায়নের কাণ্ড দেখছে সে। সায়ন রক্তবর্ণ চোখে সিমির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। নির্ঝর এরকম একটা নোংরা প্ল্যান করল, তুই জেনে শুনে আমাকে আগে কিছুই বললিস নি কেন? সায়ন, বিশ্বাস কর, আমি আগে কিছুই জানতাম না। আমি তো রিসেন্টলি এসব জেনেই তোকে দেশে ফিরে আসতে বললাম। আর নির্ঝর অনুকে পাওয়ার জন্য এরকম কিছু করবে তা আমার কল্পনার বাহিরে। সিমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নেয়। অনুর দিকে যে নির্ঝরের নজর ছিল সেটা তুই আগে থেকে জানতিস? মানে এসেছ অর্ণ? হুম, জানতাম। সেবার সমুদ্র সৈকতে গিয়ে অনুকে নির্ঝরের ভালো লাগে।
তাহলে আমাকে আগে বলিসনি কেন, ইউ স্টুপিড গার্ল? বিশ্বাস কর সায়ন, নির্ঝর যেদিন জেনেছিল অনুর সাথে তোর সম্পর্ক আছে সেদিন নির্ঝর দমে গেছিল। আমি ভেবেছিলাম নির্ঝর হয়তো অনুকে ভুলে যাবে, কিন্তু অনুকে পাওয়ার জন্য যে নির্ঝর এত কিছু করবে তা যদি জানতাম। সায়ন শুধু রাগে ফুঁসছে। এয়ারপোর্টে সায়নকে না পেয়ে নির্ঝর বাড়ি চলে এলেও সিমি কাজের নাম করে সরাসরি সায়নের বাড়ি চলে আসে। সায়নকে এখন তার প্রয়োজন, তাই তো সবার আড়ালে সায়নকে এত কিছু বলতে এসেছে সিমি। সায়নই তো তার। সায়নকে রাগতে দেখে সিমি জ্বলন্ত আগুনে আরেকটু ঘি ঢেলে দিল। সায়ন, আমার মনে হয় অনুর ওই রিপোর্টটাও মিথ্যা, হয়তো অ্যান্টিকে অনুর বিরুদ্ধে রাগানোর জন্য নির্ঝরই ওই ফলস রিপোর্টটা বানিয়েছে। আফটার অল ওই নার্সিং হোমটা তো নির্ঝরের ফ্রেন্ডের। সায়ন একটু চুপ হয়ে গেল। আগের দিন হঠাৎই অনু সিঁড়ি থেকে পড়ে যায়। পেট ব্যথায় বারবার ছটপট করতে থাকে। সায়ন কোনো তাল না পেয়ে নির্ঝরকে ফোন দেয়। নির্ঝরই তো সেদিন অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। তারপর তো ওই রিপোর্ট, ওরকম একটা ঘটনা সব কেমন তালগোল পাকিয়ে দিল। অনুর ব্যাপারে ওরকম একটা কথা জানার পর সায়নের মা আর একটি মুহূর্ত সায়নকে হাসপাতালে থাকতে দেয়নি। সত্য গোপনের দায় অনুর পরিবারকে যাচ্ছে তাই বলে অপমান করে। তবে বিষয়টা দুঃখজনক হলেও অনুর এরকম সমস্যার কথা তারাও আগে টের পায়নি। তবে সায়নের মার কাছে তারা অপরাধী, তাই তাদের যজ্ঞ অপমানই করেছিল সেদিন। বিয়েটা ভেঙে দিয়ে সায়নকে নিয়ে চলে আসেন তিনি। কসম টসম দিয়ে সায়নের মুখও বন্ধ করে দেয়। তবে সেদিন অনুর রিপোর্টটা কি মিথ্যে ছিল? সেদিনের সবই কি নির্ঝরের সাজানো প্ল্যান ছিল অনুকে আমার থেকে আলাদা করার জন্য? না, আর কিছু ভাবতে পারছে না সায়ন। মাথা গুলিয়ে যাচ্ছে। নির্ঝর তো শুধু সায়নের ভাই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেইমানি? নির্ঝর শুধুমাত্র নিজের জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করল, এর ফল ভালো হবে না, একদম ভালো হবে না। কথাগুলো বলতে বলতে সায়ন বাড়ি থেকে বেরিয়ে যায় আর সিমি বিছানায় একই ভঙ্গিতে বসে আছে, যেন সেও বিষয়টা মানতে পারছে না। তবে ধীরে ধীরে তার মুখে ম্লান হাসি ফুটে উঠছে। খেলা তো সবে শুরু নির্ঝর, এবার দেখো তোমার কর্মের ফল তোমায় আমি কিভাবে দেয়। আমি ভালো নেই নির্ঝর, তুমিও ভালো থাকবে না। তোমাকে আমি ভালো থাকতে দেব না। ফ্ল্যাশব্যাক। নার্সিং হোমে দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়ন। হালকা ক্রিম কালার শেরওয়ানিতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। শেরওয়ানিটা অনু নিজে পছন্দ করে কিনেছিল আকাদে সায়ন পরবে বলে, অথচ এই শেরওয়ানিতে অনুর রক্ত লেগে আছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে অনুর, পুরাপুরি হুঁশ নেই বললেই চলে। তবে বিছানায় শুয়ে শুয়ে বারবার ব্যথায় কাতরাচ্ছে অনু। স্বাভাবিকভাবে ব্যথাটা মাথায় হওয়া উচিত যেহেতু মাথাটা ফেটেছে, কিন্তু অনুর ব্যথা হচ্ছে পেটে, যাকে বলে প্রচণ্ড ব্যথা। অনু ওই অবস্থায় বেশ কয়েকটা টেস্ট করা হয়। বর পক্ষ কনে পক্ষ মোটামুটি সবাই উপস্থিত আছে। অনুর বাবার তো মুখটা শুকিয়ে গেছে। একমাত্র মেয়ের এই অবস্থা, তাও আবার এমন শুভ দিনে। সায়নের চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। কোথায় মেয়েটাকে লাল শাড়ি জড়িয়ে বউ সেজে শ্বশুর বাড়ি নিয়ে যাবে তা নয়, বরং হালকা নীল পোশাক পরে হাসপাতালের বিছানায় পড়ে আছে। অনু, তুমি ভালো হয়ে যাও প্লিজ, আমি আর নিতে পারছি না। সায়নের ভাবনায় ছেদ পড়ে ডাক্তার অনামিকার ডাকে। অনামিকা নির্ঝরের ফুপাতো বোন। অনু সম্পর্কে সবটাই জানে সে। অনামিকা সায়নকে ডেকে বলে, সায়ন, পেশেন্ট সম্পর্কে কিছু কথা ছিল, সেগুলো তুমি আলাদা শুনবে নাকি সবার সামনে? পাশ থেকে সায়নের মা উঁচু সুরে বলতে থাকে। এখানে অনুর পরিবার উপস্থিত রয়েছে, তাই অনু সম্পর্কে সবটা জানার অধিকার তাদেরও রয়েছে। তুমি সবার সামনে বলো। সায়ন, তুমি কি অনু সম্পর্কে আগে কিছুই জানতে না? মানে? সবগুলো কৌতূহলী চোখ ডাক্তারের দিকে।
তাহলে শোনো। প্রত্যেকটা মেয়ের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভ্রূণথলি, যেখানে মেয়েরা মানব ভ্রূণকে ধারণ করে, কিন্তু ক্ষেত্রে সমস্যা হল। একটু থেমে গিয়ে, কি? অনুর সেই ভ্রূণথলি তুলনামূলক অনেক ছোট সন্তান ধারণের জন্য যথেষ্ট নয়। তাই অনু চাইলেও সন্তান ধারণ করতে পারবে না। ডাক্তারের মুখে কথাটা শুনে সায়নের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছো কি আপু? হুম, রিপোর্টে তাই লিখা আছে। সায়ন ধপ করে ফ্লোরে বসে পড়ে। অনু সম্পর্কে এত বড় ধাক্কা সে আশা করেনি। অনুর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। গোটা মহল জুড়ে পিনপিনে নীরবতা। নীরবতা কাটিয়ে সায়নের মা বলে ওঠে, সায়ন, ওঠো, আমি বাড়ি যাব। সায়ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। কি হলো, উঠতে বললাম না? মা, অনু। চুপ, একদম চুপ। অনুর নাম যেন তোমার মুখে না শুনি। সায়নের মায়ের কথা শুনে অনুর বাবা এগিয়ে আসে। বেয়ান সাহেবা, এসব কি বলছেন? সায়নকে নিয়ে যাবেন মানে? অনু মার গজ্ঞান ফিরলে তো সায়ন বাবাকে খুঁজবে। ঠকবাজ লোক কোথাকার, খবরদার আমাকে বেয়ান বলবেন না। এরকম বাজা মেয়ে মানুষের সত্য গোপন করে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিলেন। সায়ন বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মা, কি বলছো কি? তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, যদি তোমাকে আমি জন্ম দিয়ে থাকি, তুমি আর একটি কথাও বলবে না? যে মেয়ে আমায় নাতি নাতনি দিতে পারবে না, যে মেয়ে আমার সন্তানকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না, সে মেয়েকে বউ তো দূরের কথা, আমার ছেলের করেও ঘরে তুলব না। বাবা হয়ে নিজের মেয়ে সম্পর্কে এমন কথা শুনে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তবুও সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। প্রশ্নটা মেয়ের ভালোবাসার, মেয়ের জীবনে। সায়নের মা অনুর বাবাকে চরম অপমান করেন, তারপর দলবল নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। অনেক আকুতি মিনতি করেও আটকাতে পারেনি অনুর বাবা। এদিকে অনুর যতবারই হুঁশ ফিরছে তো সমানে সায়ন সায়ন করে যাচ্ছে। সম্পূর্ণ ঘটনার আরেকজন সাক্ষী রয়েছে, যে আড়াল থেকে সবটা দেখেছে। অনুর জন্য 2 ফোঁটা চোখের পানিও ফেলেছে। রাতের মাঝামাঝি অনুর হুঁশ ফিরে। কেবিনে শুধু একজন নার্স রয়েছে। অনুর ধারণা সায়ন বাহিরে আছে, তাকে হয়তো ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অনু টলমল পায়ে ধীরে ধীরে বাহিরে চলে আসে। কই বাবা, মা, ভাইয়া, ভাবি সবাই বারান্দায় আছে, সায়ন তো নেই। অনু সায়নকে খোঁজার জন্য আরেকটু এগিয়ে যায়। সিঁড়ির কাছে যেতেই হঠাৎ মাথাটা ঘুরে আসে। অনু পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে নেয়। সোজা অনুকে কোলে তুলে নেয়। এদিকে অনুকে খোঁজাখুঁজি চলছে। সেই একজন অনুকে কোলে তুলে হাঁটা ধরে কেবিনের দিকে। অনুকে কোলে করে কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দেয়। সেই একজন ছিল নির্ঝর। নির্ঝর সব জেনে শুনেই অনুর বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। নির্ঝরের বিষয়ে খোঁজ খবর করে। তারপরেরটা সবারই জানা। বর্তমানে সকাল সকাল অনুর ঘুম ভাঙতেই দেখে নির্ঝর অনুকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে। অনু নড়ছে না, শুধু ফ্যালফ্যাল করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কই, সেদিনের মতো তো আজ রাগ লাগছে না। তাহলে কি আমি ওনার প্রেমে পড়লাম? হুম, পড়েছ। অচমকায় নির্ঝরের কথা শুনে অনু চমকে যায়। নির্ঝর ফিক করে হেসে দেয়। মেয়ে, তুমি বোধহয় সত্যি সত্যিই আমার প্রেমে পড়লে। নির্ঝর অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অনু কি ভেবে ওর দেয়, মানুষ প্রেমে নাকি একবারই পড়ে, আমিও পড়েছিলাম একবারই। অনুর ওর শুনে নির্ঝরের মুখটা কালো হয়ে যায়। কিন্তু জানো তো অনু, আমি প্রেমে পড়েছিলাম একবারই, আর সে হলে তুমি। কথাটা বলেই নির্ঝর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। যেন তার সব অভিমান, সব রাগ, সব কষ্টের সমাপ্তি ওই ঠোঁটে মাঝে লুকিয়ে রেখেছে। কে
কেন চিনতে কষ্ট হচ্ছে বুঝি? তুমি। অনু, আই এম সরি। অনু প্লিজ, আমি তোমার সাথে মিট করতে চাই। অনেক কিছু বলার আছে তোমাকে। অনু, শুনছ? আবার কি চাই আপনার? কেন তোমাকে চাই? রাখছি। অনু, অনু তোমাকে অনেক কিছু বলার আছে। অনু, নির্ঝর। ওয়াশরুমের দরজা খোলার শব্দে অনু চমকে গিয়ে দুম করে ফোনটা কেটে সাইলেন্ট মুড অ্যাক্টিভ করে দেয়। সকাল সকাল নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনু ওয়াশরুমে চলে যায়। একটু পর নির্ঝরও উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বেচারা অনু তো লজ্জায় নাজেহাল অবস্থা। কোনো রকমে শাওয়ার নিয়ে বাহিরে বের হতেই দেখে নির্ঝরের ফোনটা বাজছে। ফোনটা বেশ কয়েকবার বাজতেই অনু কি মনে করে ফোনটা তুলে হ্যালো বলতেই অপর প্রান্তের লোকটার গলা শুনে থমকে যায় অনু। সায়ন, এ যে সায়নের গলা। সায়নের সাথে কোনো রকমে কথা শেষ না করতেই নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। অনু নির্ঝরকে দেখে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়। তারপর উল্টো দিকে মুখ ফিরে দাঁড়িয়ে পড়ে। চোখে যে তার পানি টলমল করছে। নির্ঝর ফোন ছুঁড়ে মারা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করে নির্ঝর মুচকি হাসি দেয়। কি ম্যাডাম, আপনিও কি বাঙালি বউদের মতো বরকে সন্দেহ করা শুরু করলেন? না মানে? এই যে বরের ফোন চেক করছেন। কি ব্যাপার হুম? পেছনে থেকে জড়িয়ে ধরে। কি হলো? আমার ফোনে কিন্তু গোপন কিচ্ছু নেই। অনুকে সামনের দিকে ফেরালে নির্ঝর দেখে অনুর চোখ লাল হয়ে আছে। অনু, তুমি কাঁদছিলে? না মানে? কেন? কি গো, তোমরা আজকে দরজা খুলবে নাকি সারাদিন ঘরের ভেতর দৌড় দিয়ে রোমান্সি করবে? সিমির ডাকে বেশ থতমত খেয়ে যায় দুজন। অনু একরকম নির্ঝরের থেকে পালিয়ে গিয়ে দরজা খুলে দেয়। তখনই সিমি আর নীরা হুড়মুড় করে ঘরে ঢুকে যায়। কিন্তু বেচারা নির্ঝর পড়ে যায় বিপদে। নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরলেও শার্টটা পরেনি। অনু সেদিকে হুঁশ না করেই সিমিকে দরজা খুলে দিয়েছে। সিমির চোখ যায় নির্ঝরের লোমশ বুকের দিকে। এমন একটা বুকই তো সে আশ্রয়ের জন্য চেয়েছিল। শুধু সে কেন, পৃথিবীর প্রত্যেকটা মেয়েই তো এমন একটা বুক চায়, এমন একটা নিরাপদ আশ্রয় চায়। অবশ্য সে তো পেয়েও গিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। সিমি চোখে চোখ পড়তেই নির্ঝর লজ্জা পেয়ে যায়, দ্রুত টি শার্টটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। এদিকে নীরা অনুর সাথে বকবক করেই যাচ্ছে, কিন্তু সিমির সেদিকে হুঁশ নেই। বারবার সিমির চোখ আটকে যাচ্ছে অনুর গলায় আর ঘাড়ে হালকা লাল হয়ে যাওয়া দাগগুলোর দিকে। চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে, অনু, আমরা সবাই শপিং মলে যাচ্ছি, তুমি যাবে? না, আমার ভালো লাগছে না। বারান্দা থেকে নির্ঝরকে আসতে দেখে। সারা দিন কি বরের সাথে রোমাঞ্চ করলে চলবে? দুদিন পর তোমার ননদিনীর বিয়ে, একটু তো তাকেও সময় দাও। নির্ঝর একবার সিমির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনু মুচকি হেসে, বেশ তো চলো। তার রায় বাঘিনী ননদিনী কোথায় যাবে বলো? শপিংয়ে। ওকে, আমরা বরণ গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে যাই। বেশ চলো। অনু নীরাকে নিয়ে ছুট লাগায় বাহিরে। নির্ঝর ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। সিমি গুটি গুটি পায়ে নির্ঝরের কাছে এগিয়ে যায়। বেশ ভালোই তো আছো। নির্ঝর একবার সিমির দিকে তাকিয়ে, ভালোবাসার মানুষকে কাছে পেলে সবাই ভালো থাকে। কিন্তু আমি, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। সিমি আর কথা বাড়ায় না। যে কথা শুনতে চায় না তাকে শুনিয়ে কি লাভ? যে দুঃখ বুঝতে চায় না তাকে বুঝিয়ে কি লাভ? সবই অপাত্রে কন্যা দান। শপিং মলে বেশ করে ঘোরাঘুরি করছে সিমি, নীরা আর অনু। বেশ শপিংও করে নিয়েছে তারা। অনুও বেশ কেনাকাটা করেছে। সকালে সায়নের কথা অনুর মাথা থেকে বেরিয়েই গেছিল।
তবে লিফটে ওঠার সময় কেন যেন অনুর মনে হচ্ছিল সায়ন তাকে ডাকছে। এটা মনের ভুল ভেবে বসে আছে সে। বেশ ঘোরাঘুরির পর তিনজনই ক্লান্ত, এখনো অনেক কেনাকাটা আছে। সিমির নাকি হঠাৎ করে ওয়াশরুম পেয়েছে, তাই সে অনুকে একটা ক্যাফে দেখিয়ে দেয় আর বলে দেয়, অনু তুমি ওই ক্যাফেটাতে গিয়ে বসো, আমি আর নীরা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আমিও যাব, আমি ওখানে একা একা কি করব? উহু তুমি ওখানে গিয়েই বসো, এতগুলো ব্যাগ নিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? যাও তুমি গিয়ে বসো, আমরা আসছি। কিন্তু আচ্ছা। অনু আপন মনে হেঁটে হেঁটে ক্যাফেতে ঢুকছিল, হঠাৎ কেউ একজন অনুর হাত ধরে ফেলে। অনু পাশ ফিরে তাকাতেই দেখে নির্ঝর অনুর হাত ধরে আছে। আপনি? অনু ভালো করে নির্ঝরের দিকে তাকিয়ে দেখে সে রক্তবর্ণ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বোধহয় সে খুব রেগে আছে। কিন্তু কেন? অনু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই নির্ঝর অনুকে হ্যাচকা টান দেয়। অনু হুমড়ি খেয়ে পড়ে। তারপর নির্ঝর এক পলক অনুকে দেখে নিয়ে টানতে টানতে ক্যাফের দরজা থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনুকে একইভাবে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। অনু বারবার নির্ঝরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তার মুখে তো কোনো কথাই নেই। কেউ যেন তার মুখটা সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। মেঝেতে উবু হয়ে পড়ে আছে অনু। সারা শরীরে মারের দাগ স্পষ্ট। জায়গায় জায়গায় অনেকটা গভীরভাবে কালো হয়ে আছে, আবার কিছু কিছু জায়গায় রক্ত বেরিয়ে জমে গেছে। অনুর হালকা গোলাপি শাড়িটাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। অনুর গলাটা শুকিয়ে গেছে, কিন্তু উঠে দাঁড়ানোর মতো জোর নেই। একটু আগেই যে নির্ঝর তাকে পর্নের বেল্ট দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে, তারই চিহ্ন বহন করছে শরীরের এই দাগগুলো। কিছুক্ষণ আগে শপিং মল থেকে বেরিয়ে নির্ঝর অনুকে ধাক্কা মেরে গাড়িতে বসিয়ে দেয়। অনু বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, এমন করছেন কেন? কি হলো বলবেন তো? নির্ঝর শুধু একবার অনুর দিকে চোখ পাকিয়েছিল। নির্ঝরের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। নির্ঝরের এমন রূপ দেখতে মোটেও অভ্যস্ত নয় অনু। কেমন জানি ভয় ভয় লাগছিল। সারা রাস্তা আর একটিও কথা বলেনি অনু। নির্ঝরও চুপ। নির্ঝরের গাড়ি সোজা গিয়ে থামে বাড়ির দরজার সামনে। নির্ঝর গাড়ি থেকে নেমে গিয়ে অনুর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। আহ নির্ঝর, লাগছে। কি হয়েছে বলবেন তো, এমন টানাটানি কেন করছেন? নির্ঝর অনুকে ঘরে এনে সোজা দাঁড় করিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অনু ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। তোর সাহস কি করে হয় আমার ফোন থেকে সায়নকে ফোন করিস? ফোনটা আছাড় মেরে অনু মূর্তির মতো বসে আছে। খুব শখ না সায়নের সাথে দেখা করার? খুব ইচ্ছে না পুরানো প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার? কি করেছি আমি? ঠকিয়েছি সামায়। বেঈমান কোথাকার, এত ভালোবাসলাম অথচ তোর গায়ে লাগে না? না। কথা বলতে বলতে নির্ঝর কোমর থেকে বেল্টটা খুলে অনুকে পেটাতে থাকে। অনু না নির্ঝরের কথার কোনো মানে খুঁজে পাচ্ছে আর না রাগের। নির্ঝর অনুকে ইচ্ছেমতো আঘাত করছে। অনু প্রথমে চিৎকার করলেও পরে জ্বরসর হয়ে গেছে। এই নির্ঝরকে তার বিয়ের প্রথম দিনের নির্ঝর বলে মনে হচ্ছে যে। কি তার ইচ্ছের বিরুদ্ধে তাকে? অনুর চোখ দিয়ে পানি পড়ছে। এ কেমন ভালোবাসা? ভালোবাসা বুঝি এমন হয়? ভালোবাসা কি এত হিংস্র হয়? যখন যা ইচ্ছে করা যায়, যখন খুশি কাছে ডাকা যায়, আবার যখন খুশি দূরে সরিয়ে দেওয়া যায়, যখন খুশি আদর করা যায়, যখন খুশি ব্যথা দেওয়া যায়, এটাই কি ভালোবাসা? এমন ভালোবাসাই কি তাকে উপহার হিসেবে দিয়েছে নির্ঝর নামের এই লোকটি? কি জানি। অনুর মাথা ঘুরছে। একসময় অনু অজ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর
ভালোবাসার এরকম মানে অনুর জানা ছিল না, তবে নির্ঝর তাকে ভালোবাসার অনেক রকম স্বাদ বুঝিয়ে দিয়েছে। নির্ঝরের এমন নির্মম আচরণের কারণ অনুর জানা নেই, তবে নির্ঝরের করা প্রত্যেকটা আঘাত সে বেশ ভালোভাবেই হজম করেছে। করতে বাধ্য সে এ কদিনে যে মনের বেশ কিছু অংশ সে নির্ঝর নামের এই লোকটাকে দিয়ে দিয়েছে। বারান্দায় গিটার হাতে দাঁড়িয়ে আছে সায়ন। কতদিন পর দেশে ফিরছে সে। অনুর জন্য বুকটা বেশ ছটপট করছে। মেয়েটার মাঝে বড্ড মায়া। এ মায়া কাটানোর সাধ্য তার নেই। ভুল করেই সে ভুল করে ফেলেছে। ছলনায় পড়ে হারিয়ে ফেলেছে সে তার অনুকে। কেন সে সেদিন অনুকে প্রত্যাখ্যান করল? কেন সেদিন অনুকে নিয়ে পালিয়ে গেল না দূরে? কেন সেদিন হুট করেই দেশ ছেড়ে চলে গেল সে? কেন কেন কেন? কথাগুলো বলতে বলতে সায়ন দেয়ালে কয়েকটা আঘাত। এখন এসব ভেবে কি লাভ? যা হারানোর সব তো সে হারিয়েই ফেলেছে। অনু একবার দেখার অধিকারও তার নেই এখন। শুধু দেখা কেন, অনুকে নাম ধরে ডাকার অধিকারও নেই তার। শপিং মলে অনুর সাথে প্রায় দেখা হয়েই যাচ্ছিল। সায়ন ওই ক্যাফের দরজার সামনাসামনি বসেছিল। অনুও আসছিল, কিন্তু সায়ন অনুর নাম ধরে ডাকতে যাবে তার আগেই একটা লোক এসে অনুকে টেনতে টানতে নিয়ে গেল। বোধহয় এই লোকটাই অনুর স্বামী নির্ঝর চৌধুরী। হ্যাঁ, সব কিছুর জন্য দায়ী এই নির্ঝর চৌধুরী। তোকে কখনো ক্ষমা করব না আমি নির্ঝর, কখনো না। নির্ঝরের ঘরে অনু দ্বিতীয়বার যখন চোখ খোলে তখন সে বিছানায়, আর নির্ঝর ঠিক তার পাশে বসে আছে। অনু একটু নড়তেই বুঝতে পারে নির্ঝর তার হাত শক্ত করে ধরে আছে। অনু অস্পষ্ট স্বরে বলে ওঠে, পানি খাবো। নির্ঝর দ্রুত গিয়ে পানি এনে দেয়। অনু একটু পানি খেয়ে আবার শুয়ে পড়ে। অনু একদৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মাথা নিচু করে বসে আছে। মি চৌধুরী, হুম, আমাকে বাবার কাছে রেখে আসুন। অনু, আপনি খুব বাজে একটা লোক। অনু, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি বাসি না। হ্যাঁ, বাসবেই না তো, তুমি তো শুধু ওই সায়নকেই ভালোবাসবে। তুমি ভালোবাসো বা না বাসো, তুমি শুধু আমার। অনু অবাক চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের গাল বেয়ে দুফোঁটা পানি অনুর হাতে পড়ল। উনি কি কাঁদছেন? কিন্তু কেন? নির্ঝর, অনু তোর থেকে মুক্তি চায়। অনুকে ছেড়ে দে, ও তোর সাথে থাকতে চায় না। এভাবে ধরে বেঁধে আর যাও হোক ভালোবাসা হয় না। নির্ঝর শান্ত চোখে সিমির দিকে তাকিয়ে আছে। ছাদে দুই পা গুটিয়ে বসে বসে স্মোক করছিল নির্ঝর। বলতে গেলে নির্ঝর একরকম চেইন স্মোকার। মোটামুটি 1 প্যাকেট সাবার করেছে সারা দিনে। এখন নতুন প্যাকেট নিয়ে বসেছে। এসব বলে লাভ নেই, অনুকে আমি ভালোবাসি। অনু আমার স্ত্রী। মৃত্যুর আগে পর্যন্ত ওকে আমি ছাড়তে পারবো না। তুই অনুকে ভালোবাসিস, কিন্তু সে তো তোকে ভালোবাসে না। তাহলে কেন জোর করে এভাবে মাঝখানে থামিয়ে দিয়ে? তাহলে কিছুই না, আজ বাসে না কাল ঠিকই বাসবে, কিন্তু ভালো আমাকে বাসবেই। এভাবে জোর করে ভালোবাসা হয় না নীর। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। আমি অনুকে ভালোবাসি, সো অনু ও একদিন না একদিন ঠিকই আমাকে ভালোবাসবে। যদি ভালোই বাসত তাহলে বারবার সায়ন সায়ন করত না। তোর বউ তো ঘুমের ঘোরেও সায়নের নাম জপে। সে তো মনে প্রাণে সায়নকে ভালোবাসে। বাসবে অনু, আমাকে একদিন ঠিক ভালোবাসবে। আমি থাকি বা না থাকি, অনু একদিন ঠিক আমাকে ভালোবাসবে। সায়নের থেকে বেশি ভালোবাসবে, আমি জানি। আমি যে ওর স্বামী। কথাটা বলতে বলতে নির্ঝর উঠে চলে আসে ঘরে। অনু একা শুয়ে আছে। ব্যথায় একটু জ্বরও এসেছে। অবশ্য নির্ঝর অনুকে ঔষধও খাইয়ে দিয়েছে।
বিষয়টা জুতো মেরে গরু দানের মতো লাগছে নির্ঝরের কাছে। নিজেই বউকে মেয়ে আবার বউয়ের সেবা করছে। কই, আমি তো মারতে চাইনি তোমাকে, কিন্তু তুমিই তো আমাকে বাধ্য করলে। কেন তুমি সায়নের সাথে পালাতে চাইলে? মনে মনে অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকের আঁচলটা একটু সরাতেই ঘাড়ে কিছু দাগ চোখে পড়ল। দাগগুলো দেখতেই মুখে ম্লান হাসি ফুটে উঠল। এগুলো কাল রাতের দাগ, নির্ঝরের ভালোবাসার চিহ্ন। এবার অনু একটু পেছনে ফিরতেই পিঠে হাতে নীল হয়ে যাওয়া দাগগুলো দেখতে পেল। এগুলোও নির্ঝরের ভালোবাসার দাগ। একটা মানুষ দুরকমভাবে ভালোবাসতে পারে, কখনো সোহাগ করে, কখনো বা আঘাত করে। হায়রে ভালোবাসা! অনুকে আয়নার সামনে দাঁড়াতে দেখে নির্ঝর এসে পেছনে থেকে জড়িয়ে ধরে। আহ নির্ঝর, লাগছে, ছাড়ুন আমাকে। আমি তোমায় খুব ভালোবাসি অনু। কি হলো, কথা বলছো না কেন? জানেন তো মিচৌধুরী, আপনি আমায় দুই রকম অভিজ্ঞতা উপহার দিয়েছেন। কিসের? ভালোবাসার। সরি, আসলে এত আসল নকল বুঝি না, যদি বুঝতাম আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। জানেন তো মিচৌধুরী, আমি একটু একটু করে আপনার সাথে মানিয়ে নিচ্ছিলাম, আসলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু। অনু, তুমি কি সায়নের কাছে যেতে চাও? অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। যেতে চাইলে কি আপনি আমাকে সায়নের কাছে রেখে আসবেন? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। আমার উপায় নেই। যা পারবেন না তা বলে লাভ নেই। তার মানে তুমি যেতে চাও? কি জানি, আমি যে কি চাই সে আমি নিজেও জানি না। অনু কথাগুলো বলতে বলতে বারান্দায় পা বাড়ায়। নির্ঝর অনুর হাত চেপে ধরে। তারপর অনুকে কাছে এনে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। জানো তো অনু, আমি যাকেই ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? অনু কি বলবে বুঝতে পারছে না। অনু নির্ঝরকে নিজের থেকে সরিয়ে দিয়ে। নির্ঝর, আমি সত্যিই সায়নের সাথে নিজে থেকে যোগাযোগ করিনি। বিশ্বাস করুন। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে নির্ঝর মুখ ফিরিয়ে নেয়। ও বিশ্বাস করলেন না তো? আমি তোমায় ভালোবাসি অনু। বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। আচ্ছা, যাকে এত ভালোবাসেন তাকে এতগুলো আঘাত করতে একটুও কষ্ট হলো না আপনার? তুমি তোমার শরীরের ক্ষত সবাইকে দেখাতে পারবে, আমি আমার ক্ষত কাউকে দেখাতে পারব না। অনুর সাথে কথা বলে নির্ঝর বেরিয়ে যায়। অনুর নিজেকে কেমন পাগল পাগল লাগছে। নির্ঝর অনুর কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন, যাকে ঘিরে রহস্যের সীমা নেই। লোকটা কি চায়, কেন চায়, কিছুই জানা নেই অনুর। হুট হাট করে দূরে সারিয়ে দেয়, আবার হুট করেই এত কাছে টেনে নেয় যে ছাড়াবার উপায় নেই। তবে লোকটা মাঝে বড্ড মায়া। আসলে বিয়ে সম্পর্কটায় যে বড্ড পবিত্র। যেখানে পবিত্রতা আছে সেখানে শুদ্ধতা আছে, আর যেখানে বিশুদ্ধ ভালোবাসা আছে সেখানে মায়া থাকাটাই স্বাভাবিক। সায়ন অনেক চিন্তা ভাবনা করে নিয়েছে। এভাবে চলা সম্ভব নয়। অনুর সাথে সরাসরি কথা বলতে হবে। অনুকে নির্ঝরের আসল রূপটা দেখাতে হবে। এসব কিছুর জন্য যে একমাত্র দায়ী নির্ঝর তা অনুকে জানাতে হবে। এই একটা লোকের জন্য তো আর আমাদের ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না। অনেক চিন্তা ভাবনা করে সায়ন সিমিকে ফোন দেয়। 2 বার রিং হতেই সিমি রিসিভ করে। হ্যালো। হ্যাঁ বল। সিমি, কি হয়েছে, তুই কাঁদছিলি নাকি? তোর গলা এমন শোনাচ্ছে কেন? না, কিছু হয়নি তো। কি হয়েছে বল। আসলে অনু। কি হয়েছে অনুর? কিছু না। কি হলো বল। আজ শপিং মলে আমি তোর আর অনুর দেখা করাতে চাইছিলাম বলে নির্ঝর আমাকে যা নয় তাই বলেছে। আমাদের এত বছরের বন্ধুত্বার কোনো দামই তো নেই ওর কাছে।
আর অনুকে তো? অনুকে কি করেছে? কি হলো বল? অনুকে যা পিটিয়েছে, মেয়েটা মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। কি? সায়নের চোখ দুটো দপ করে জ্বালে উঠল। নির্ঝর অনুর গায়ে হাত তুলেছে? হুম। সিমি, একটা উপকার করবি দোস্ত, প্লিজ। কি? অনুর সাথে একবার আমার দেখা করিয়ে দিবি প্লিজ দোস্ত, শুধু একবার। আমি অনুকে নিয়ে দূরে চলে যাব, অনেক দূরে, মা বাবা আর নির্ঝরের থেকে দূরে। সায়ন, আমি চেষ্টা করব, আমি ও তো চাই তুই অনুকে নিয়ে অনেক দূরে চলে যা, তোরা সুখে থাক। হুম। আমি মন থেকে চাই অনু নির্ঝরের থেকে দূরে চলে যাক। থ্যাঙ্কস রে। শুনুন মিস্টার চৌধুরী, আমার না ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। পাকা তেঁতুল আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না, আমি খাব। সকাল সকাল অনু গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর অফিস যাবে বলে তৈরি হচ্ছিল। অনু বিছানায় বসে বসেই নির্ঝরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনুকে এভাবে বসে থাকতে দেখে নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়। অনুর দুই হাত ধরে দাঁড় করিয়ে দেয়। কি হয়েছে টুনি পাখি, এভাবে বসে আছো কেন, ঘুম হয় না এখনো? অনু ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে জবাব দেয়। শুনুন মিচৌধুরী, আমার না ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। পাকা তেঁতুল আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না, আমি খাব। নির্ঝর অনুর এরকম বায়না শুনে কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সরে যায়। কি হলো, এনে দিন না, আমার না খুব টক টক পাচ্ছে, মানে টক খেতে ইচ্ছে করছে। নির্ঝর একটু মুচকি হেসে অনুর কাছে এগিয়ে যায়, তারপর অনুর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে ওর দেয়। ফ্রেশ হয়ে নিচে চলো। আর আমার তেঁতুল? বাড়িতে আপাতত কোনো তেঁতুল নেই। আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসব। অনু মুচকি হেসে দুম করে নির্ঝরের গালে চুমু দিয়ে দেয়। নির্ঝর ভ্যাবোচেকা খেয়ে দাঁড়িয়ে আছে। অনু লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে যার নির্ঝর মুচকি হেসে নিচে চলে আসে। নিচে নির্ঝরের মা নির্ঝরকে দেখে এগিয়ে আসে। কিছু বলবা আম্মু? আব্বু জি, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসো। কেন? আসলে তোমাকে বলা হয়নি, আজকে সন্ধ্যায় তোমার আনিকা আপুর স্বাদের অনুষ্ঠান আছে। তুমি এলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। আর শোনো, তুমি তোমার বউকে বাপের বাড়ি দিয়ে এসো। কেন? বাড়ি শুদ্ধ সবাই তো যাব, সে একা একা বাড়িতে থাকতে পারবে? আর রাতে ফিরব কি ফিরব না? তাই তাকে বরং 1 মিনিট, বাড়ির সবাই যাব, অনু যাবে না? এইসব বাজা মেয়ে মানুষদের এরকম শুভ কাজে যেতে নেই। আম্মু। নির্ঝর কিছু বলতে গিয়েও থেমে গেল, অনু আসছে। অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। শাশুড়ির বলা সম্পূর্ণ কথা শুনতে না পেলেও বাজা শব্দটা ঠিকই তার কানে এসেছে। কিন্তু উনি কাকে বন্ধা বললেন? সন্ধেবেলা নির্ঝরের জোড়াজুড়িতে অনুকেও সাথে আনা হয়েছে। নির্ঝরের মা একরকম ছেলের কথা রাখতেই অনুকে আনার পারমিশনটা দিয়েছেন, বৌমা এলে নাকি ছেলে ও আসবে না। আনিকা আপুর স্বাদ বলে কথা। আনিকা হল নির্ঝরের ফুপাতো বোন। বেশ আদরের বললেই চলে। বাড়ির প্রথম মেয়ে। বেশ নিয়ম কানুন মেনেই আনিকার স্বাদ দেওয়া হচ্ছে, আর অনু দূর থেকেই এসব দেখছে। কেন জানি তার শাশুড়ি তাকে এসবে ধারের কাছেও ঘেঁষতে দিচ্ছে না। নির্ঝরকেও আশেপাশে দেখতে পাচ্ছে না অনু। হঠাৎই কেউ একজন পেছনে থেকে অনুর মুখ চেপে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনু ছুটার চেষ্টা করছে কিন্তু পারছে। লোকটা অনুকে গার্ডেনের এক কোণে এনে ছেড়ে দেয়। অনু বেশ ভয় পেয়ে গেছে। লম্বা লম্বা দম নিচ্ছে। কে কে আপনি? কি চাই তোমাকে? লোকটা সামনে আসতেই অনু চমকে যায়।
কতদিন পর এই মুখটা আবার দেখছে সে। সায়ন। হুম। কেমন আছো অনু? ভালো আছি, খুব ভালো আছি। বেশ জোর দিয়েই কথাটা বলল অনু। আমি জানি তুমি ভালো নেই। আপনাকে কে বলেছে আমি ভালো নেই? আমি জানি। ভুল জানেন। সরুন, আমাকে যেতে দিন। সায়নকে পাশ কাটিয়ে যেতে নিলে সায়ন অনুর হাত ধরে টান দেয়। অনু টাল সামলাতে না পেরে সায়নের বুকে এসে পড়ে। অনু সায়নকে ধাক্কা মেরে দূরে সারিয়ে দেয়। ডোন্ট টাচ মি। অনু চলো এখান থেকে, তোমাকে আর নির্ঝরের কাছে যেতে হবে না। তুমি আমার সাথে থাকবা। আমি তোমায় ভালোবাসি। সায়ন কথা বলতে বলতে বারবার অনুকে কাছে টানছিল। অনুও রেগে গিয়ে সায়নকে ঠাটিয়ে একটা চর মারে। ভালোবাসা মাই ফুট। কই ছিল আপনার ভালোবাসা মিসায়ন, যখন আমি ঘুমের ঘোরেও আপনাকে খুঁজেছিলাম? কই ছিলেন আপনি যখন আমি আপনাকে দেখার জন্য ছটপট করেছিলাম? কই ছিল আপনার এই দরদ? রাতের পর রাত আপনাকে ফোন দিয়েছি, আপনি ফোন তোলার ও প্রয়োজন বোধ করেননি। এখন এসছেন সোহাগ দেখাতে। অনু আমি। আপনি কি হুমকি? অনু আমি তোমায় সব বলছি। এত তামাশা করার পরও আপনি শান্তি হচ্ছেন না কেন? তামাশা? হুম, তামাশা। সবচেয়ে বড় তামাশা সেদিন হয়েছিল। জানেন, কোনো দিন আমার বিয়ের আগের দিন, সেদিন সারা রাত আমি বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি আপনার জন্য, কিন্তু আপনি আসেননি। সে যাই হোক, আমি ভালো আছি, খুব ভালো আছি। কথাগুলো বলেই অনু চলে যেতে নিলে সায়ন আবার অনুকে টেনে কাছে নিয়ে আসে। আমি জানি তুমি ভালো নেই। ছাড়ুন। নির্ঝর খুব খারাপ অনু। অনু সায়নকে ধক্কা মেরে ছুটতে থাকে। একরকম পালিয়েই আসে সায়নের কাছ থেকে। সায়নকে কেন যেন তার অসহ্য লাগছে। বড্ড অসহ্য লাগছে। জীবন বড্ড বেশি খেলা করছে অনুর সাথে। এখানে সবাই বড্ড স্বার্থপর, যে যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। অন্যের কথা ভাবার মতো সময়ই নেই কারো কাছে। সায়নটাও বড্ড বেইমানি করেছে। অনুর সাথে নয়, অনুর ভালোবাসার সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই এগিয়ে চলে ভিড়ের দিকে। অনুর চোখে জল, কিন্তু মুখে হাসি। ওখানে সবাই আনিকাকে ঘিরে ধরে, কি সব করছে। অনু ধীর পায়ে এগিয়ে যায় সেখানে। পাশেই নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। কি গো বর সোহাগী ভাবি, কই ছিলা এতক্ষণ? তোমার বর তো তোমাকে দেখতে না পেয়ে খুঁজে খুঁজে দেবদাস হয়ে গেল। কি সব বলছো? হুম। সেই কখন থেকে তোমাকে খুঁজছে সে। ও আচ্ছা নীরা, এইটা কি? কোনটা? ওই যে কুলোতে, ওইগুলো কি? ও এই একটা কুলোতে পান সুপারি, কত রকমের মিষ্টি সাজিয়ে রেখেছে। ওই কুলোটা আবার 4 জন বিবাহিত মেয়েকে ধরে রাখতে হবে, এবং বড়রা ওই কুলো থেকে মিষ্টি নিয়ে আনিকা আপুকে খাওয়াবে ও দোয়াও করবে, আর সাথে গিফট দিবে। তাই তুমি কি করে জানলে? জানতে হবে না, একদিন তো আমাকেও ধরতে হবে তোমার কুলো। ধুর, এটা কি নিয়ম? হুম, এটাই নিয়ম। মেয়ের বিবাহিত ভাবিরা বা বিবাহিত ননদেরা এটা করে। আর জানো তো, সবচেয়ে মজার কথা হলো, যারা কুলো ধরে তাদেরও নাকি খুব তাড়াতাড়ি বাবু হয়। তাই নাকি? হুম, তোমার ও ডাক পড়রো বলে। কথা বলতে বলতে নীরা দাঁত বের করে হাসতে থাকে। এমন সময় কেউ একজন অনুকে ডাক দেয়। ও নতুন বউ তুমি, ও আসো, খুব তাড়াতাড়ি তোমারও কোল জুড়ে আলো আসবে। অনু প্রথমে ইতস্ত করলেও পরে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। অনু কাছে যেতেই অনুর শাশুড়ি অনুকে ধরে নেয়। তারপর টেনে দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। এই মেয়ে জানো না, বাজা মেয়ে মানুষদের এসব করতে নেই, তাতে অনাগত সন্তানের অমঙ্গল হয়।
চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো, ভুল করেও ওখানে যাবে না বলে দিচ্ছি কিন্তু। আমি চাই না তোমার জন্য আমার মার কোনো ক্ষতি হোক। অনু অবাক চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। বোধহয় বোঝার চেষ্টা করছে উনি এসব কি বলছেন। মনে মনে বারবার একটা প্রশ্নই ঘুরছে, উনি আমাকে এসব বললেন কেন? আমার জন্য আপুর ক্ষতিই বা হবে কি করে? জানেন তো বেশি রাগ করলে পেট খারাপ হয়। ধুর, আপনি না কেমন জানি যখন তখন হাত পা ধরে টানাটানি শুরু করে দেন। এই যে মিগমরা মুখ নির্ঝর চৌধুরী আমাকে তখন ওভাবে টানতে টানতে বাড়ি নিয়ে এলেন কেন? সবাই তো আজকে আনিকা আপুর বাসায় থাকবে আর আপনি শুধুই আমাকে ওভাবে ধরে বেঁধে নিয়ে চলে এলেন। অনু সোফায় পা গুটিয়ে বসে বসে তেঁতুল খাচ্ছে আর একাই বক বক করেই যাচ্ছে, আর নির্ঝর নাক মুখ লাল করে চুপচাপ বসে আছে। ভীষণ রাগ হচ্ছে। তখন নির্ঝরের মা কথাগুলো বলার পর পাশ ফিরে তাকাতেই দেখে ছেলে ঠিক ওনার পেছনে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেকে এভাবে দেখে উনি চমকে যান। ইয়ে বাবু, আমি ওভাবে বলতে চানি। আসছি। কথাটা বলি নির্ঝর অনুর হাতটা ধরে উল্টো পথে হাঁটা ধরে। কোথায় যাচ্ছ? বউটা যেহেতু আমার, তার সাথে জড়িত সব কিছুই আমার। তার দ্বারা কোনো অমঙ্গল হলে সেটা আমার দ্বারাও হবে, কারণ সে তো আমার অর্ধাঙ্গিনী। মাকে কথাগুলো বলেই অনুর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে নির্ঝর। নির্ঝর মাও আর কিছু বলেনি। কি বলবে সে তো জানেই। এই মেয়েটা একেবারে প্রথম থেকেই ছেলেটার গোটা মাথা খেয়ে বসে আছে। না হলে কোনো ছেলে জেনে বুঝে এমন বাজা মেয়েকে বিয়ে করে নাকি? নির্ঝরের মা কিছু না বললেও অনু বলেছে, সেই থেকে বলেই যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? আমি যাব না। আরও কত রকমের কথা। আর বারবার তো নির্ঝরের কাছে শাশুড়ির বলা কথাগুলোর অর্থ জানতে চাচ্ছিল অনু। তবে প্রত্যেকবারই নির্ঝর অনুকে ধমকিয়ে চুপ করিয়ে দিয়েছে। নির্ঝরের ধমকানিতে একটু থেমে গেলেও বাড়ি ফিরে আবার শুরু করে। নির্ঝর অনুর কোনো কথারই ওড় দেয়নি। তবে অনুর মুখ কিন্তু থেমে নেই। বক বক করেই চলেছে। অনু সোফা থেকে উঠে গিয়ে খাটের কিনারায় নির্ঝরের গা ঘেঁষে বসে পড়ে। নির্ঝর খাটে একপাশে আধশোয়া হয়ে বসেছিল। নির্ঝরের এই পাশে সামান্য জায়গা ছিল অনুর, তাতেই চলবে। কি করছো, কি পড়ে যাবে তো? আপনি আমায় ধরে বসুন, তাহলেই তো পড়ব না। নির্ঝর মুচকি হেসে অনুর কোমর জড়িয়ে ধরে। আচ্ছা, আপনি আমায় নিয়ে চলে এলেন কেন? বারবার এক কথা বলো না তো। ভালো লাগেছে না? আমারও ভালো লাগছে না, আর একটু দেখতাম সব কিছু। আমার অবশ্য খুব ভালো লাগছিল। অদ্ভুত কিছু নিয়ম এগুলো। এই নিয়মগুলো দাদি খুব মানত, আমাদের পরিবারের সবাই মানে। আর একটু থাকলেই সবাটা দেখতে পারতাম। অবশ্য আমার যখন বেবি হবে তখন তো এমনিতেই দেখতে পারব। কথাটা বলেই অনু জিভে কামড় দেয়। মাথাটা নিচু করে নেয়। মেয়ে বেশ লজ্জা পেয়েছে। কিন্তু এদিকে অনুর কথা শুনে নির্ঝরের বুকটা ধক করে ওঠে। প্রত্যেক মেয়ের মধ্যেই তো এক একটা মা লুকিয়ে থাকে। বিয়ের পর সে পরিপূর্ণ মা হতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনু তো। নির্ঝর অনেকবার চেষ্টা করছে অনুকে সত্যিটা বলার, কিন্তু পারছে না। কথাটা গলা অবধি এসে আটকে যাচ্ছে। নির্ঝর অনুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিগারেট হাতে বারান্দায় চলে যায়। আপাতত মাথা শূন্য হয়ে যাচ্ছে। সেই শূন্যের মধ্যে শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অনু যখন জানতে পারবে সে কখনো মা হতে পারবে না, তখন কেমন রিয়াক্ট করবে? ও কি খুব কষ্ট পাবে? খুব কি কান্নাকাটি করবে? আচ্ছা, আমি ওকে সামলাতে পারবো তো? যেই অনু জানতে পারবে সে কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, সেই মুহূর্তটা কেমন হবে এসব ভেবেই
নির্ঝর সিগারেটে কয়েক টান দেয়। হঠাৎই অনু পেছনে থেকে এসে নির্ঝরকে পেছনে থেকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। হুট! সিগারেটের ধোঁয়া অনুর গলায় চলে যায়। উহু উহুইসস মিচৌধুরী, আপনি এসব ছাইপাশ গিলছিলেন কেন? অনুকে ধরে এরকম কেউ করে? আপনি উল্টো দিকে ঘুরে এসব খাচ্ছেন সেটা কি আমি জানতাম? সরি। জানেন তো আমার ধোঁয়ায় খুব অ্যালার্জি। আমি সরি আসলে। এত আসল নকল আমি বুঝি না। অনু মুখ বাকি চলে যেতে নিলে নির্ঝর অনুর হাত ধরে টান দেয়, তারপর মুখটা অনুর দিকে বাড়িয়ে দেয়। দেখুন, আমি আপনার ওমন পোড়া ঠোঁটে চুমু খেতে পারবো না। আগে জানতাম না, তাই এখন যখন জেনে গেছি তখন কি? ভুল করেও আর নয়, ঠোঁটের দিকে ইশারা করে। অনু নিজেকে ছাড়িয়ে ঘরে চলে আসে আর নির্ঝর মুচকি হেসে দাঁড়িয়ে আছে। ভালোবাসার শুরুটা তো এমনই হয়, কিছু টক ঝাল আর কিছু মিষ্টি মুহূর্ত। আজ সারাদিন আকাশটা মেঘলা ছিল, তবে এখন আকাশে কোনো মেঘ নেই। আজ পূর্ণ চন্দ্র, চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। নির্ঝরের হৃদয়ের মতো আকাশের মেঘগুলো একটু একটু করে সরে যাচ্ছে। নির্ঝর একদৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে আছে, মুখে এক তৃপ্তির হাসি। অনু ভালোবাসতে শুরু করেছে নির্ঝরকে। এই দিনগুলোর জন্যই তো অপেক্ষা করছিল সে। হঠাৎই নির্ঝরের ফোন বাজে উঠল। নির্ঝর ঘরে উকি দিয়ে দেখে অনু নেই, ওয়াশরুমে গিয়েছে। নির্ঝর গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে সায়নের নাম্বার। হাজার অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তোলে নির্ঝর। হ্যালো। বাহ রে নীর, খুব ভালো খেলা খেললি আমার সাথে। কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার মাথা তো খারাপ হবেই, শুধু আমার কেন, তোর মতো বেইমান স্বার্থপর ভাই না, নট অনলি ব্রাদার বাট অলসো বেস্ট ফ্রেন্ড যার থাকবে তার মাথা তত খারাপ হবেই। সায়নের গলার আওয়াজ নির্ঝরের কেমন লাগছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তুই কি ড্রাঙ্ক? তুই আবার খেয়েছিস? এমন ভাব করছিস যেন তুই জীবনে খাসনি। এখন অনুর সামনে ধোয়া তুলসী পাতা সাজছিস। সান, মুখ সামলে কথা বল। মুখ সামলানোর কি দেখছিস? হ্যাঁ, বেঈমান কোথাকার, অনুর সামনে আমাকে ভিলেন বানিয়ে দিয়ে নিজে হিরো সাজছিস? মাথা ঠিক নেই তোর? সব ঠিক আছে কি খাওয়াছিস তুই আমার গার্লফ্রেন্ডকে যে সবসময় তোর নাম জপতিছে? মানে? এই বেঈমান, তোর কি গার্লফ্রেন্ডের অভাব পড়ছে যে এত মেয়ে থাকতে আমারটার দিকেই তোর নজর পড়ল? বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। নির্ঝর চৌধুরী, আমিও দেখব তুমি কতদিন আমার জিনিস নিজের কাছে রাখতে পারো। টুট টুট টুট। নির্ঝর ফোনটা কেটে দিয়েছে। সায়ন ড্রাঙ্ক, এখন ওর সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা দুটোই সমান। শুধু শুধু ওর সাথে কথা বলে রাগ বাড়ানোর মানেই হয় না। নির্ঝর ফোন কাটলেও সায়ন থেমে নেই, বারবার নির্ঝরকে ফোন করেই যাচ্ছে। নির্ঝর ফোনটা অফ করে দেয়। নির্ঝর বেশ কিছুক্ষণ বারান্দায় থেকে ঘরে পা বাড়াতেই দেখে অনু মাথায় টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে বসে আছে। নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়, পেছনে থেকে জড়িয়ে ধরে। এই সময় গোছল করলা যে? ইচ্ছা করল তাই? হঠাৎ? এমনি? ও। নির্ঝর হুট করেই অনুকে কোলে তুলে নেয়। বাহ, কি! আমার কিন্তু আপনার কোলে উঠতে ভালোই লাগে। লাগাটাই স্বাভাবিক। আমি যে তোমার বর। মুখ ভেঙচি কেটে। অনু। হুম। চলো না ছাদে যাই। আজ সারা রাত আমরা চাঁদ পোহাব। ওকে ডান। তবে আমায় কোলে করেই নিয়ে চলুন। আমার খুব ইচ্ছে ছিল সা। নির্ঝর অনুকে কোলে করেই সিঁড়ির দিকে হাঁটা ধর।
অনু, তোমায় অনেক কিছু বলার আছে আমার, যা তুমি জানো না। কি? অনেক কিছু। চলবে।